আজকে আবারও একটি সুন্দর গোপাল ভাঁড়ের গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজকে আমি শোনাবো খুব সুন্দর একটি গোপাল ভাঁড়ের গল্প। তো গল্পটি হচ্ছে রাজার বিদেশ ভ্রমণের গল্প। একবার রাজা কৃষ্ণচন্দ্র মনস্থির করলেন সে তার স্ত্রীকে অর্থাৎ মহারানীকে নিয়ে বাইরে ভ্রমণে যাবেন বেশ কিছুদিনের জন্য, মাসখানেকের জন্য। তো এর মধ্যে সে তার সভায় সকল সদস্যদের ডেকে এই ব্যাপারটাই বলছিল যে সে বিদেশ ভ্রমণে যাচ্ছে 1 মাসের জন্য। এই সময়টাতে পুরো রাজকার্যের দায়িত্বভার সে দিয়ে যেতে চাচ্ছে মন্ত্রীমশাইয়ের ওপর। আর এই সকল কথা সবার সকলেই যখন শুনতে পেল সবাই মনে মনে একটু আপত্তি জানাতে চাচ্ছিল, কিন্তু কেউই তা রাজার সামনে প্রকাশ করতে পারল না। ঠিক যথারীতি রাজামশাই মন্ত্রীর ওপর রাজকার্যের ভার দিয়ে পরদিন সকালে বিদেশ ভ্রমণের জন্য বেরিয়ে পড়ল। বিদেশ ভ্রমণের জন্য রাজা এবং রানী যখন নৌকায় উঠে রওনা করলো তখন নদীর ধারে সবাই তাদের বিদায় দিতে এসেছিল। তাদের মধ্যে গোপাল ভাঁড়ও ছিল। যখন রাজা এবং রানীর নৌকাটি চোখ থেকে অনেকটা অদৃশ্য হয়ে গেল তখন মন্ত্রীমশাই সকলকে উদ্দেশ্য করে বলল, কাল থেকে আর রাজসভায় গিয়ে আমাদের রাজকার্য করতে হবে না। কাল থেকে আমি বাসায় বসে বসেই রাজকার্য পরিচালনা করব। এই কথা শুনে উপস্থিত সবাই কেমন একটু অস্বস্তি ফিল করলো। তখন তাদের মধ্য থেকে সেনাপতি বলল, মন্ত্রীমশাই এভাবে যদি রাজকার্য করেন আমাদের বেতন ঠিকঠাক দেবেন তো? মন্ত্রী বলল, এই 1 মাস আমি কোনো বাজে খরচ করতে পারবো না। মহারাজ আমাকে রাজকার্যের দায়িত্ব দিয়ে গেছে, আমি চাই খুব সুন্দর করে তা সমাধা করতে। তাই আমি এই 1 মাস কোনো বাজে খরচ করে রাজের কোষাগার খালি করতে চাই না। তাই এই 1 মাস তোমরা কোনো বেতন পাবে না। এই কথা শুনে উপস্থিত সকলেই তো গুনগুন শুরু করে দিল, গুঞ্জন শুরু করে দিল। সবাই সবার মতামত জানাতে লাগলো। রাজ পুরোহিত বলল, তাহলে তো আমাকে এখন বাড়ি বাড়ি গিয়ে পুজো করতে হবে। বদ্যিমশাই বলল, তাহলে আমাকে তো এখন বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখতে হবে। এভাবে সবাই সবার মত প্রকাশ করলো, কিন্তু তাতে কি? মন্ত্রীমশাই কারো কিছুই কানে লাগালো না। সবাইকে এক ধমক দিয়ে বলল, এখন সবাই যার যার বাড়ি ফিরে যাও। সবাই আর কি করবে, সবাই যার যার বাড়ি ফিরে আসলো। কিন্তু গোপাল ভাঁড়ের ব্যাপারটা একদমই ভালো ঠেকলো না। সে বাড়ি ফিরে আসলো ঠিকই, কিন্তু তার মনও ক্ষুণ্ণ হয়ে রইল। তা দেখে তার গিন্নি জিজ্ঞেস করলো, কি হয়েছে গো? তখন গোপাল ভাঁড় সব কথা খুলে বলল। তখন গিন্নি বলল, অত চিন্তা কিসের তোমার? আমাদের 1 মাস এমনিই চলে যাবে। তখন গোপাল ভাঁড় বলল, গিন্নি আমার একার তো চিনতে না, চিনতে সবার। যেমন রাজসভার সকলেরই এই 1 মাস বেতন না পেলে কি অবস্থা হবে, তেমনি এই 1 মাসে প্রজাদেরও জানি কি অবস্থা করে এই শয়তান মন্ত্রী। আচ্ছা গিন্নি, তুমি না কিছুদিন আগে 2টি আসন হাতে তৈরি করেছিলে? গিন্নি বলল, হ্যাঁ করেছিলাম, তো তাতে কি? গোপাল ভাঁড় বলল, তুমি কি আমায় এরকম আরও কয়েকটি তৈরি করে দিতে পারবে? গিন্নি বলল, বেশ পারবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো আর তেমন কোনো কাজ থাকে না, আমি না হয় বানিয়েই দিব, কিন্তু তুমি তা দিয়ে কি করবে শুনি? গোপাল ভাঁড় বলল, আমি চিন্তা করেছি সে আসন যদি তুমি আমাকে কয়েকটি বানিয়ে দাও তাহলে তা বাজারে বিক্রি করে কিছু টাকা তো হাতে আসবে, তাতে তো আমাদের ভালোই হবে, বলো? গিন্নি বলল, হ্যাঁ তাতে তো খুব ভালোই হয়। আমরা আরও একটা কাজ করতে পারি, গ্রামের অন্য সকল যে মহিলারা আছে তারা তো দুপুরের পরে তেমন কাজ থাকে না, তারা সকলেই যদি এইরকম টুকিটাকি কাজ করে তাহলে তো বেশ ভালো হয়। গোপাল ভাঁড়ের কথাটা বেশ মনে ধরল। সে তার গিন্নিকে বলল, বেশ, তবে কাল আমরা একটা সভা ডাকি যেখানে গ্রামের সবাই উপস্থিত থাকবে। আমি সবাইকেই এই প্রস্তাবটা দিব, দেখি সবাই কি বলে।
ঠিক পরদিন সকালে গ্রামের সকলকে ডাকা হলো একটি বট গাছের নিচে। সবাই এসে জড়ো হলো। সবাই জানতে চাইলো কি হয়েছে গোপাল ভাঁড়, কি হয়েছে, সবাইকে যে তুমি ডাকলে ব্যাপারখানা কি? তখন গোপাল ভাঁড় বলল, দেখো এখন তো রাজামশাই গেছেন বিদেশ ভ্রমণে, এই সময়টাতে রাজকার্যের দায়িত্ব দিয়ে গেছেন মন্ত্রীমশাইকে। আর তোমরা তো জানোই মন্ত্রীমশাই কতটা শয়তান। রাজা যেতে না যেতেই সে কালকে আমাদের সকল রাজসদস্যকে রাজসভায় যেতে নিষেধ করেছে এবং এই মাসের বেতনও দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। আরও কি যে শয়তানি বুদ্ধি সে করে তার কোনো ঠিক নেই। তাই আমি চাচ্ছিলাম আমরা গ্রামের সকলে মিলে যদি একটা সভা করে গ্রামের মহিলাদের নিয়ে কিছু হাতের কাজ তৈরি করে, হাতের কাজের জিনিস তৈরি করে আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারি, তাহলে আমাদের সকলের সংসারে একটু সচ্ছলতা থাকবে আর আমাদের গ্রামটা উন্নত হবে। এ কথা শুনে সবার ভীষণ মনে ধরলো। সবাই বলল, হ্যাঁ এতে নারী শক্তি হবে। অনেক মহিলারাও ভীষণ খুশি হলো। তারা ভাবলো আমাদের দুইটা আয় রোজগারও বাড়বে। ঠিক কথা মতো গোপাল গিন্নি সকল মহিলাদের সব কিছু বুঝিয়ে দিল যে পরদিন কি করে তার বাড়িতে এসে বিকালবেলা কাজ করতে হবে। যে যা হাতের কাজ পারে সে তাই করবে। এইভাবে একটা মাস কেটে গেল। এক মাস কেটে যাওয়ায় মন্ত্রীমশাই এর মধ্যে অনেক শয়তানি কাজ করেছে, অনেক শয়তানি বুদ্ধি করে প্রজাদের অনেক কষ্ট দিয়েছে। আর এইদিকে গোপাল ভাঁড়ের এই বুদ্ধি শুনে সকল মহিলারা হাতের টুকিটাকি কাজ করে নিজেদের সংসারকে যেমন সচ্ছলতা এনে দিয়েছে, তেমনি তাদের এই গ্রামটিকেও অন্যান্য গ্রাম থেকে ভীষণ উন্নত করে ফেলেছে। সকলেই এখন এই গ্রামটাকে চেনে তাদের হাতের কাজের জন্য। সকলেই এই গ্রামটাতে আসে তাদের সুন্দর সুন্দর হাতের কাজ কেনার জন্য, যা রাজা কৃষ্ণচন্দ্রের জন্য ভীষণ গর্বের বিষয় ছিল। এক মাস পর রাজা নিজের রাজ্যে ফিরে এলো এবং রাজসভায় বসলো। সব কিছু সে জানতে পারলো এবং শুনতে পারলো। শোনার পর সে গোপাল ভাঁড়কে নিয়ে খুব গর্ব করলো, কারণ গোপালের এমন বুদ্ধির কারণেই আজকে তার রাজ্যের এত উন্নতি আর সবার মুখে মুখে তার রাজ্যের নাম। আর ওইদিকে সে মন্ত্রীর ওপর ভীষণ চটে গেল, কারণ মন্ত্রীর ওপর সে খুব আশা করে রাজ্যের দায়িত্বভার দিয়েছিল। কিন্তু শয়তান মন্ত্রী তার নিজের স্বার্থ হাসিলের জন্য সে গ্রামের প্রজাদের যেমন কষ্ট দিয়েছে, তেমনি রাজ্যেরও কোষাগার থেকে অনেক অর্থ আত্মসাৎ করেছে। এই জন্য সে মন্ত্রীমশাইকে সাজা দিল, তাকে দিল কারাবাস। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো গল্পটি? আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। তাতে আমি যখন যে গল্পটি আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর সেখান থেকে তোমরা এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পারবে। আমি আমার চ্যানেলে শুধু গোপাল ভাঁড়ের গল্প না, আরও অনেক রূপকথার বাংলা গল্প, মজার মজার গল্প আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু শেয়ার করে দিবে। তোমাদের শেয়ারের মাধ্যমে গল্পটি তোমার বন্ধুরাও শুনতে পারবে। আজকে এই পর্যন্তই, টাটা।